আচ্ছা বলুন তো, এই মুহূর্তে আপনার কাছে যদি দুটো চাকরির অফার থাকে, একটি সরকারি, একটি বেসরকারি, ২ টারই বেতন মোটামুটি কাছাকাছি। আপনি কোন চাকরিটি চয়েস করবেন? কেউ বলবেন সরকারি, মেক্সিমাম ক্ষেত্রেই হয়তো বলবেন সরকারি। বেসরকারিও কয়েকজন বলতে পারেন। কিন্তু কোনটি আপনাকে নেওয়া উপযুক্ত হবে? কোনটি আপনার জন্য সঠিক হবে? আজকের এই ভিডিওটি এই বিষয়টাই নিয়ে। আসুন আমরা একটা তুলনামূলক বিশ্লেষণ দেখি। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কি সরকারি চাকরি নেওয়া উচিত নাকি বেসরকারি চাকরি নেওয়া উচিত? দেখুন, বর্তমানে প্রায় প্রতি বছর ২২ লাখের চেয়েও বেশি মানুষ সরকারি চাকরির মার্কেটে প্রবেশ করে। কিন্তু সরকারি চাকরির সংখ্যা খুবই লিমিটেড। আপনি অল্প সংখ্যক সরকারি পদের জন্য লোকজন জয়েন করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বেসরকারি চাকরিতে যায়। সরকারি চাকরির যেমন কিছু সুযোগ সুবিধা রয়েছে, বেসরকারি চাকরিরও কিন্তু সুযোগ সুবিধা রয়েছে। মূলত ২ জিনিস চিন্তা করতে হবে একটা চাকরি চয়েস করতে হলে। টাকা এবং সুযোগ সুবিধা। আমি আগেও বলেছি ২ টারই সুযোগ সুবিধা রয়েছে। যদি আপনি টাকার কথা চিন্তা করেন, সরকারি চাকরির সর্বোচ্চ এন্ট্রি পদ নিয়ে কথা বলি। যদি আপনি ১ম শ্রেণীর একজন সরকারি চাকরিতে যোগদান করতে পারেন যা বিসিএস এবং অন্যান্য নন ক্যাডার এবং ব্যাংকের ১ম শ্রেণীর চাকরির সমতুল্য, সেক্ষেত্রে আপনি ২২,০০০ টাকা বেসিকে আপনি চাকরিতে যোগদান করবেন এবং সর্বসাকুল্যে ৩৩ থেকে ৩৪,০০০ টাকা আপনি চাকরি ভেদে পেতে পারেন। কিন্তু সেক্ষেত্রেই একজন বেসরকারি চাকরিজীবী যখন যোগদান করে, অনেক সময় দেখা যায় ২০,০০০ বা ২৫,০০০ বা ৩০,০০০। তবে ব্যাংকের ক্ষেত্রে, বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে সেলারিটা একটু বেশি হতে পারে। অনেক ব্যাংকের অনেক বেশি, যেমন ৪০,০০০ বা ৫০,০০০ বা ৬০,০০০ দিয়েও শুরু হয় বিভিন্ন বেসরকারি ব্যাংকের এমটিও পদগুলোতে, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদগুলোতে। এছাড়া কিন্তু অধিকাংশ বেসরকারি চাকরির স্টার্টিং সেলারি দেখা যায় সরকারির ফার্স্ট ক্লাস স্টার্টিং স্যালারির চেয়ে কম। তবে সরকারি চাকরির বেশ কিছু সুবিধা আছে, যেমন আপনার প্রতি বছর ইনক্রিমেন্ট ৫% হারে প্রতি বছর ইনক্রিমেন্ট হয় এবং প্রমোশনটা কিন্তু স্লো সরকারি চাকরিতে। পদ ফাঁকা থাকা সাপেক্ষে আপনার প্রমোশনটা হবে। তবে সবচেয়ে বড় সুবিধা সরকারি চাকরির যেটা, সেটা হচ্ছে আপনার চাকরির স্থায়িত্ব। আপনার কখনো চাকরি যাবে না সরকারি চাকরিতে। যদি না কোনো ফৌজদারি অপরাধ বা এই ধরনের কোনো বড় অপরাধ আপনি করেন। আপনার চাকরি মোটামুটি স্থায়ী। তবে অপরপক্ষে বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনার বেতন একটু কম হতে পারে, কিন্তু প্রতি বছর বেতন কিন্তু বেশি বৃদ্ধি পাবে সরকারি চাকরির তুলনায়। আপনি সরকারি চাকরিতে যদি ৫% ইনক্রিমেন্ট পান প্রতি বছর, বেসরকারি চাকরিতে দেখবেন ১০% বা ১৫% বা কোম্পানি ভেদে আপনার পারফরমেন্স ভেদে এই পার্সেন্টেজটা আরো বাড়তে পারে। সেক্ষেত্রে সরকারি চাকরিতে যেমন আপনার সিনিয়রিটি এবং আপনার যোগদান এবং আপনার দপ্তরের উপর নির্ভর করবে আপনার বেতন, বেসরকারি চাকরির ক্ষেত্রে অপরপক্ষে নির্ভর করবে আপনার পারফরমেন্স, আপনার যোগ্যতা এবং আপনার কোয়ালিফিকেশনের উপরে। সরকারি চাকরির একটা জিনিস আমরা খুব ভালোভাবে জানি, যে চাকরির স্থায়িত্ব। কোভিড কালীন সময়ে কিন্তু বেসরকারি চাকরিজীবীদের দুরবস্থা আমরা সবাই দেখেছি। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে কোভিড কালীন সময়ে অনেকের চাকরি চলে গেছে, অথবা অধিকাংশ প্রায় ৯৫% বেসরকারি চাকরিজীবীদের বেতন কিন্তু অর্ধেক হয়ে গেছে বা বেতন আরো কমে গেছে। কারণ প্রোডাকশন নাই, কোম্পানি বেতন দিতে পারছে না। এ ধরনের সিচুয়েশন কিন্তু কোভিড কালীন সময়ে আমরা দেখেছি। কিন্তু সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরির স্থায়িত্ব সবসময় ছিল এবং আছে এবং থাকবে। পদোন্নতি ও ক্যারিয়ার গ্রোথ নিয়ে যদি চিন্তা করি, সরকারি চাকরির ক্ষেত্রে আপনার পদোন্নতি সম্পূর্ণ নির্ভর করবে আপনার সিনিয়রিটির উপরে এবং আপনার পদ ফাঁকা থাকা সাপেক্ষে। কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনার পদোন্নতি ডিপেন্ড করবে আপনার কাজের যোগ্যতার উপরে। আপনি যদি যোগ্য হন, আপনি যদি এলিজেবল হন, তাহলে বেসরকারি চাকরিতে আপনি দ্রুত পদোন্নতি পাবেন। কিন্তু সরকারি চাকরিতে আপনার পদোন্নতির হার অনেক ধীর হবে। আর বেসরকারি চাকরির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার যোগ্যতার মূল্যায়ন। আপনার যোগ্যতার মূল্যায়ন বেসরকারি চাকরি দেবে এবং আপনি যদি তাদের কাজের জন্য খুব বড় একটা অ্যাসেট হতে পারেন,
তাহলে বেসরকারি কোম্পানি আপনাকে চরমভাবে মূল্যায়িত করবে। আপনাকে বেতন দেখবেন যে রাতারাতি বেড়ে গেছে, যেটা সরকারি চাকরিতে কখনোই সম্ভব না। তাই অনেক সময় দেখবেন ২ বছর বেসরকারি চাকরি করার পর বা ৩ বছর বেসরকারি চাকরি করার পর আপনি এমন পর্যায়ে পৌঁছে গেছেন চাকরির, যেটা সরকারি চাকরিতে হয়তো আপনি ১০ বছর পরে পৌঁছাবেন। তো বেসরকারি চাকরির এই সুবিধাটা রয়েছে, খুব দ্রুত নিজের গ্রোথ করা সম্ভব, ডেভেলপমেন্ট করা সম্ভব। তাই এক্ষেত্রে আমি বলবো, নিজের ডেভেলপমেন্টের জন্য, বেতন বৃদ্ধির জন্য বেসরকারি চাকরি অনেক ভালো। কর্মপরিবেশ ও জীবনযাত্রার মান নিয়ে যদি বলতে হয়, সরকারি চাকরিতে আমরা সবাই জানি ৯টা ৫টা ছুটি আছে। ঈদ, পূজা পার্বণে আপনি ছুটি পাবেন, পহেলা বৈশাখ, নিউ ইয়ার এ সমস্ত দিনগুলোতে আপনি ছুটি পাবেন। কিন্তু বেসরকারি চাকরির ক্ষেত্রে দেখা যায় অনেকাংশেই কোম্পানির উপর নির্ভর করে আপনি কখন ছুটি পাবেন এবং আপনার কাজের পরিবেশটাও কিরকম হবে। এখন সরকারি চাকরিতে যদি একটু বেতন কমও হয়ে থাকে, আপনি কিন্তু আপনার সেই কম বেতন দিয়ে ছুটির সময়টা আপনার পরিবারের সাথে কাটাতে পারবেন। কিন্তু বেসরকারি চাকরিতে যদি চিন্তা করতে হয়, আপনি হয়তো স্যালারি বেশি পাচ্ছেন, কিন্তু অধিকাংশ দিনই কিন্তু আপনি ছুটি পাচ্ছেন না। সেই ছুটিটা আপনার পরিবারের সাথে আপনি উপভোগ করতে পারছেন না। তাই কম বেতন হলেও সরকারি চাকরির ছুটির পরিবেশটা অন্তত বেসরকারি চাকরির চেয়ে অনেক ভালো। প্রবেশের যোগ্যতা ও প্রতিযোগিতার ক্ষেত্রে যদি বলতে হয়, আমরা সবাই জানি সরকারি চাকরিতে প্রবেশের প্রতিযোগিতা অনেক বেশি এবং সরকারি চাকরির পদও কিন্তু অনেক কম। প্রথম শ্রেণীর যদি পদ বলি, যেগুলোতে বেতন একটু বেশি, সেগুলো অনেক কম সংখ্যক নিয়োগ হয় প্রতি বছর। সেক্ষেত্রে বেসরকারি চাকরিতে আপনার অনেক নিয়োগ হচ্ছে। সেই নিয়োগগুলো আপনার পাওয়াটা যেমন একটু তুলনামূলক সহজ, কিন্তু সরকারি চাকরিতে সেই নিয়োগটা পাওয়া কিন্তু অনেক কঠিন। তো আপনার ডিসাইড করতে হবে, যদি আপনি কম সময়ে চাকরি পেতে চান, কম সময়ের পরিশ্রমে যদি চাকরি পেতে চান, সেক্ষেত্রে বেসরকারি চাকরি আপনার জন্য অনেক ভালো হবে। কিন্তু সরকারি চাকরি পেতে গেলে আপনাকে দেখা যাচ্ছে অনেক সময় দিতে হচ্ছে প্রস্তুতির ক্ষেত্রে। আবার বেসরকারি চাকরির স্টার্টিং স্যালারিও কম বেশি হতে পারে, ভালো কোম্পানি ভালো স্যালারি দিতে পারে। একটু যেই কোম্পানিগুলো আপনাকে বেশি দিন চাকরিতে রাখবে, সে ধরনের কোম্পানিগুলো হয়তো একটু কম স্যালারি দেবে। তো অনেক কিছুই ডিপেন্ড করে। আপনার চাকরির পরিবেশ যেমন প্রয়োজনীয়, তেমন আপনার চাকরির স্যালারি এবং চাকরির অন্যান্য সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনার জন্য গুরুত্ব বহন করে। যোগ্যতার এবং আরেকটা বিষয় আছে, চাকরিতে যোগদানের বয়স সীমা। আপনার চাকরিতে যোগদানের বয়স সীমাও কিন্তু অনেকটা নির্ভর করবে। সরকারি চাকরিতে একটা ফিক্সড টাইম আছে, যার পরে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন না। এখন সেটা হচ্ছে ৩২ বছর। আপনি ৩২ বছরের পরে অন্য চাকরিতে ভর্তি হতে পারবেন না। কিন্তু বেসরকারি চাকরিতে আপনি কিন্তু ভর্তি হতে পারবেন যে কোনো সময়ে, মোর অর লেস যে কোনো সময়। আপনার যদি কাজের যোগ্যতা থাকে, আপনার যদি অ্যাবিলিটি থাকে, আপনার যোগদানের বয়স সীমা কিন্তু কিছুটা শিথিল হবে বেসরকারি চাকরির ক্ষেত্রে। তাহলে আপনি কোনটা বেছে নেবেন? আপনার যদি দীর্ঘমেয়াদী চাকরির নিরাপত্তা প্রয়োজন হয়, আপনার যদি একটি স্থিতিশীল চাকরির প্রয়োজন হয়, আপনার যদি একটি কমফোর্টেবল কিন্তু ধারাবাহিক বেতন এর প্রয়োজন হয়, আপনার যদি পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয় আপনার পরিবারকে দেওয়ার জন্য, আপনার যদি পর্যাপ্ত ছুটির প্রয়োজন হয় আপনার কর্মক্লান্তি দূর করার জন্য, তাহলে সরকারি চাকরি আপনার জন্য উপযুক্ত। কিন্তু আপনার যদি অধিক গ্রোথ প্রয়োজন হয়, চাকরির প্রমোশনাল গ্রোথ প্রয়োজন হয়, আপনার যদি রাতারাতি স্যালারি বৃদ্ধি প্রয়োজন হয়, আপনার যদি কোয়ালিফিকেশনস থাকে, সেই কোয়ালিফিকেশনসটা শোকেস করার প্রয়োজন হয়, আপনার যদি নিজের যোগ্যতায় এক্সেল করতে হয় বা নিজের যোগ্যতা শো করে চাকরিতে দ্রুত পদোন্নতি প্রয়োজন হয়, তাহলে বেসরকারি চাকরি আপনার জন্য। তাই আপনি ঠিক করুন আপনার জন্য উপযুক্ত চাকরি কোনটি, সরকারি চাকরি না বেসরকারি চাকরি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আপনারা কোনটি করতে চান, কোনটি আপনার জীবনের লক্ষ্য, আমার কমেন্ট বক্সে লিখুন। আমি প্রত্যেকটা কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি এবং ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। তো দেখা হবে আপনাদের সাথে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ আমি নিয়ে আসতে চাচ্ছি।
আমি সবসময় চিন্তা করি যে এখন আমি একজন অফিসার হয়েছি, বিসিএস অফিসার হয়েছি, কিন্তু আমি যদি এখন চাকরি প্রার্থী হতাম অ্যাজ এ বিসিএস অফিসার, আমি সেই চাকরি প্রার্থী আন্নমকে কি কি উপদেশ দিতাম, কি কি দিক নির্দেশনা দিতাম, কিভাবে তাকে তার প্রস্তুতির জন্য তৈরি করতাম, সেই রকম আমি 10 জন মানুষ খুঁজছি। আপনি যদি সেই 10 জন হতে পারেন, আমি 10 জনের একটি ক্লোজড হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করব এবং এদের সাথে প্রতি সপ্তাহে একটা ভিডিও সেশন করব। যে আমি চাচ্ছি 10 জন শুধু এই কারণে যেন প্রত্যেকের আমি পার্সোনাল প্রবলেম গুলো পড়াশোনা রিলেটেড আমি সলভ করতে পারি, প্রত্যেকের তাদের পড়াশোনা নিয়ে যেন আমি কাজ করতে পারি। সেই জন্য 10 জনের বেশি আমি গ্রুপ করব না, 10 জনকে আমি সরাসরি গাইড করব 51তম বিসিএস প্রিলিমিনারির জন্য। তো আপনার টার্গেট যদি বিসিএস হয়ে থাকে এবং আপনি যদি একটা পার্সোনাল গাইডেন্স এর প্রয়োজন হয়, আপনি পড়াশোনা করছেন কিন্তু গুছিয়ে করতে পারছেন না, আপনি সব জায়গায় কোচিং করছেন বা নিজে পড়ছেন কিন্তু আপনার সবকিছু অগোছালো লাগছে, আপনি কিভাবে 51 বিসিএস কে টার্গেট করে গুছিয়ে প্রস্তুতি নেবেন, এই জিনিসটা আমি 10 জন মানুষের সাথে করতে চাই। আপনার যদি আগ্রহ থাকে এই ভিডিওর ডিসক্রিপশনে একটি গুগল ফর্ম দেয়া আছে, সেই গুগল ফর্ম পূরণ করুন এবং এই আমার গ্রুপের যাবতীয় তথ্য ডিসক্রিপশনে আপনারা পাবেন। তো আপনারা যদি আগ্রহী হন, আপনাদের অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম।